তো আমি যে কথাটা বলছি, আজ থেকে আমাদের মেইনলি স্পোকেন ইংলিশের ক্লাসগুলো শুরু হচ্ছে। অর্থাৎ ইংলিশ স্পিকিং করতে গেলে, ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে কম্পালসারি যে বিষয়টি সম্পর্কে আমাদের একদম ক্লিয়ার কনসেপ্ট রাখা দরকার, সেটা হচ্ছে টেন্স। টেন্স এর সঠিক ব্যবহারটা আমাকে জানতে হবে, এটা খুবই ভালোভাবে বুঝতে হবে, এবং প্র্যাকটিক্যালি যেন আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ টেন্স এর যে স্ট্রাকচার গুলো আছে, যে টাইম গুলো আছে, এই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্বের ফর্মের যে পরিবর্তনগুলো হয়ে থাকে, এটা যেন আমরা সঠিকভাবে করতে পারি, এটা আমাদেরকে দেখতে হবে। অর্থাৎ প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা কিভাবে আমরা করব, আমরা যদি শুরু থেকে দেখি তাহলে স্পিকিং এর ক্ষেত্রে আমাদের সফলতা আসবে। অর্থাৎ কথা বলতে গেলে যেটা বললাম, জড়তা কাজ করে, ব্রেইন জ্যাম হয়ে যায়, ওয়ার্ড ব্রেইনে আসে না, একটার পর আরেকটা সেন্টেন্স ইনস্ট্যান্টলি কিভাবে নিয়ে আসবো আমি মনে করে সেটা নিয়ে আসতে পারি না, অর্গানাইজ করতে পারি না বাক্য। তো এগুলো আহ, ধারাবাহিকভাবে যদি আমরা ওভারকাম করতে চাই, তাহলে এই টেন্স থেকেই আমাদের শুরু করতে হবে। তো প্রত্যেকে বোঝার চেষ্টা করবেন এবং আমি যে হোম টাস্ক গুলো দিব সেগুলো কমপ্লিট করবেন। টেন্স কাকে বলে? দেখেন এখানে কি বলছে, যে ইংরেজি টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে, যার অর্থ সময় বা কাল। সহজ কথায় কোনো কাজ বা ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলা হয়। অর্থাৎ আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। এখানে সময়ের পরিবর্তন হয়েছে। বর্তমান সময় একটা কাজ হয়, অতীতে হয়েছিল, ভবিষ্যতে হবে। এই যে সময়ের পরিবর্তন, এই পরিবর্তন অনুযায়ী আমাদের ইংলিশ সেন্টেন্সে এই যে কালের যে পরিবর্তন, কালের পরিবর্তন মিন্স ক্রিয়ার পরিবর্তন, ক্রিয়া মানে ভার্বের পরিবর্তন। এই ভার্বের পরিবর্তনটা মানে খাই, খেয়েছিলাম, খাবো, এই তিনটা ওয়ার্ডের যে পরিবর্তন, এই পরিবর্তনটা আমি যদি ইংলিশে ইনস্ট্যান্টলি করতে পারি, তাহলে আমি সাকসেস, তাহলে আমি স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবো। এই জায়গাটাই মূলত স্পোকেন ইংলিশ, এইটা যারা কারেক্ট করতে পারে তারাই সাকসেস। তো এটা কিভাবে আমরা করতে পারি? টেন্স, আমরা জানি যে তিন প্রকার টেন্স আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। টেন্স কয় প্রকার? তিন প্রকার। কি কি? প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এই প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়, তাই না? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার কয়টা? তিনে চারে 12টা। টোটাল স্ট্রাকচার কয়টা? 12টা। এই যে 12টা টেন্সের স্ট্রাকচার আমাদের আছে, এই 12টা টেন্সের স্ট্রাকচার মানে কি জানেন? 12টা জায়গায় ভার্বের ফর্মের পরিবর্তন হয়। অর্থাৎ ভার্বটা মূলত ডিফারেন্ট ফর্মে বসে থাকে। সেটা কেমন? আগে দেখেন, প্রেজেন্ট টেন্স মানে কি? বর্তমান কাল। অর্থাৎ বর্তমানে কোন একটা কাজ হয়, হচ্ছে বা হয়েছে বোঝালে সেটাকে প্রেজেন্ট টেন্স বলে। এর চারটা পার্ট আছে: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি 20 মিনিট ধরে ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 20 মিনিটস। এখানে চারটা সেন্টেন্স লেখা আছে। সেন্টেন্সগুলো যদি আপনারা ভালোভাবে ফোকাস করেন, দেখেন সাবজেক্ট আই, অবজেক্ট রাইস, প্রতিটা বাক্যেই কিন্তু সেম। সাবজেক্ট আই, অবজেক্ট রাইস। পরিবর্তনটা কোথায় হয়েছে? কোথাও বসিয়েছি ইট, কোথাও অ্যাম ইটিং, কোথাও হ্যাভ ইটেন, কোথাও হ্যাভ বিন ইটিং। এই যে টাইমের পরিবর্তন, এই পরিবর্তনটা আমরা ইনস্ট্যান্টলি করা শিখব। অর্থাৎ রেগুলার ওয়েতে কোনো একটা কাজ হয়, অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, এটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেক নাম হচ্ছে সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। সাবজেক্টের পরেই ভার্বের বেস ফর্মটা বসে, আই মিন প্রেজেন্ট ফর্ম বসে। কন্টিনিউয়াসে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম, ইজ, আর, এই তিনটা হেল্পিং ভার্ব থাকে, আর মেইন ভার্বের সঙ্গে আইএনজি হয়। হ্যাঁ, আমি ভাত খাচ্ছি, ইট মানে খাওয়া, ইটিং, আই অ্যাম ইটিং, আমি ভাত খাইতেছি। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? রাইট নাও, ইনস্ট্যান্টলি কোন একটা কাজ হচ্ছে বা চলছে। আমি এখন ক্লাস নিচ্ছি, তাহলে আমি বলতে পারি আই অ্যাম টেকিং ইউর ক্লাস। আপনারা ক্লাস করছেন, ইউ আর ডুইং মাই ক্লাস।
আমি এইমাত্র ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস জাস্ট নাও। অর্থাৎ একটা কাজ হয়ে গেছে, কাজটা খুব বেশিক্ষণ আগে হয়নি, রিসেন্টলি কাজটা সম্পন্ন হয়েছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বারা ইন্ডিকেট করা হয়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ থাকে, আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল V3, অর্থাৎ ভার্বের ফর্ম, আমি আগেও এটা নিয়ে কথা বলেছি, কনজুগেশন অফ ভার্ব, এটি সম্পর্কে আমাদের প্রপার কনসেপ্ট রাখতে হবে। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 20 মিনিটস। আমি 20 মিনিট ধরে ভাত খাচ্ছি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ একটা কাজ লং টাইম ধরে কন্টিনিউয়াসলি হচ্ছে, আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত চলে আসতেছে বা হয়ে আসতেছে বোঝাতে এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা হয়ে থাকে। সাবজেক্টের পর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হি, শি, ইট অথবা কোনো সিঙ্গেল নাম যদি থাকে তাহলে হ্যাজ হয়, আদারওয়াইজ হ্যাভ। এরপর আমরা যদি আরেকটু সামনের দিকে আসি, এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব প্রতিটা টেন্সকে আলাদাভাবে নিয়ে। পাস্ট টেন্সেরও 4টা পার্ট আছে ক্লাসিফিকেশন: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। অতীতে একটা কাজ হয়ে গেছিল, তার ফল বা রিয়েকশন আর নেই, এটা পাস্ট ইনডিফিনিট। অতীতে একটা কাজ হচ্ছিল বা চলছিল, অতীতকালে কন্টিনিউয়াসলি চলছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস। আর অতীতকালে লং টাইম ধরে কন্টিনিউয়াসলি কোনো কাজ চলছিল, এইটাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি 4 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছিলাম, স্কুলে যাওয়ার ওই টাইমটা দীর্ঘ ছিল। হ্যাঁ, তখন আই হ্যাড বিন গোয়িং টু স্কুল ফর 4 আওয়ার্স, এরকম। সো অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস। অতীতে লং টাইম ধরে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, অর্থাৎ অনেকটা সময় নিয়ে, পিরিয়ড অফ টাইম নিয়ে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট টেন্স যেটা, সেটা হচ্ছে দুটো আলাদা ক্লজ থাকে, দুটো আলাদা সাবজেক্ট এবং ভার্ব, একটা বাক্যের ভিতর দুটো কাজ সংগঠিত হয়, দুটোই অতীতের। যেটা বেশি অতীতে ঘটে সেটাকে পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়। এটা বিশেষ করে স্পোকেন ইংলিশে তেমন বেশি আসে না। স্পোকেন ইংলিশের জন্য যে টেন্সগুলো বেশি প্রয়োজন সেটা আমরা আলাদাভাবে প্র্যাকটিস করব, বাট সবগুলো আগে একটু দেখে রাখি। আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেইম, আমি ভাত খেয়েছিলাম সে আসার আগে। এখানে দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে হি কেইম, সে আসছে, আর একটা হচ্ছে আমি খেয়েছিলাম। তো আগে আমি খেয়েছিলাম, এই জন্য ওইখানে হচ্ছে পাস্ট পারফেক্টের ব্যবহারটা হয়। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি সেটা তো বললাম। আই হ্যাড বিন, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, অতীতে লং টাইম ধরে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝাতে ব্যবহৃত হয়। আই হ্যাড বিন ইটিং রাইস ফর 20 মিনিটস, আমি 20 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম। ফিউচার টেন্স: আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। ফিউচার কন্টিনিউয়াস, এটা ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে। আর ভবিষ্যতে লং টাইম ধরে কোনো কাজ চলতে থাকবে, এটাকে বলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমি ক্রিকেট খেলতে থাকবো, আই উইল বি প্লেইং ক্রিকেট। এইখানে যদি আপনি একটা টাইমের মেনশন করেন, আমি 2 দিন ধরে ক্রিকেট খেলতে থাকবো, আই উইল আই উইল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 2 ডেজ, এরকম হয়। এখানে সিন্স বা ফরের ব্যবহার আছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোতে, যদি পয়েন্ট অফ টাইম বোঝায়, অর্থাৎ সময় বা শুরু থেকে, তখন সিন্স বসে। পিরিয়ড অফ টাইম বা ধরে বোঝালে ফর বসে, অর্থাৎ। আর ফিউচার পারফেক্ট টেন্সটা হচ্ছে ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের ভিতর কোনো কাজ সম্পন্ন হয়ে যাবে, এইরকম একটা অনুমান করা হয়। ভালোভাবে বুঝবেন, এগুলোর ব্যবহার তেমন হয় না স্পোকেন ইংলিশে, বাট জেনে রাখতে হবে। ফিউচার পারফেক্ট টেন্সটি হচ্ছে ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের ভিতর কোনো কাজ কমপ্লিট হয়ে যাবে, এরকম একটা অনুমান করা হলে সেটাকেই, সেই টাইমটাকেই, নির্দিষ্ট সময়টাকেই ফিউচার পারফেক্ট টেন্স বলে। উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন, সরি, উইল বা শ্যাল হ্যাভ প্লাস V3, আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো। সে বিদেশে গিয়ে থাকবে, হি উইল হ্যাভ গান অ্যাব্রড। আমি স্কুলে গিয়ে থাকবো, আই উইল হ্যাভ গান টু স্কুল। অর্থাৎ একটা কাজ হয়ে যাবে, করে যাবে, করে ফেলবো। হ্যাঁ,
আই উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 20 মিনিটস, আমি 20 মিনিট ধরে ভাত খেতে থাকবো। অর্থাৎ ভবিষ্যতে একটা টাইমের মেনশন করা থাকবে, একটা লং টাইম ধরে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে সেটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এবার দেখেন মেইনলি আমাকে যেটা জানতে হবে সেটা কি, স্পোকেন ইংলিশ মানে সবগুলো টেন্স তো বললাম, এবার কি বলছি দেখেন, স্পোকেন ইংলিশের জন্য সহজভাবে টেন্স আমরা কিভাবে শিখতে পারি। যেমন স্পোকেন ইংলিশের জন্য সব টেন্স সমানভাবে গুরুত্বপূর্ণ নয়। দৈনন্দিন জীবনে কথা বলার জন্য 12টা টেন্সের মধ্যে 5 থেকে 6টি টেন্স জানলেই 90% কথাবার্তা চালিয়ে নেওয়া সম্ভব। সো সহজভাবে স্পোকেন ইংলিশের জন্য টেন্স আয়ত্ত করার একটি ম্যাজিক ফর্মুলা আমরা দেখব, কিভাবে এটা করা যায়, কিভাবে আমরা দ্রুত সময়ের ভিতর এই বিষয়গুলোকে কভার করতে পারি। সো স্পোকেনের জন্য মূলত কোন ধরনের টেন্সের স্ট্রাকচার গুলো আমাদের প্রয়োজন, বেশি দরকার, সেটা আমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করব। ফোকাস করুন টপ 5 টেন্সের উপর। কথা বলার সময় নিচের 5টি টেন্স সব থেকে বেশি ব্যবহৃত হয়। এগুলোকে টাইম ওয়ার্ডস বা সময়ের শব্দ দিয়ে মনে রাখা সহজ। কথা বোঝেন? টাইম ওয়ার্ডস বা সময়ের শব্দ মানে কি? যেমন দেখেন প্রেজেন্ট সিম্পল টেন্স, এটা হচ্ছে মূলত কখন ব্যবহার করা হয়, যখন রেগুলার লাইফের কোনো কথা বলা হয়, যখন সাধারণ কোনো সত্য বা অভ্যাসগত কোনো কাজকে বর্ণনা করা হয়, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট থাকে যেটাকে ডেসক্রাইব করা হয়, সেটাকেই আমরা কি বলি, প্রেজেন্ট সিম্পল। কি বলি? জাস্ট ওয়েট। প্রেজেন্ট সিম্পল। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ভালোভাবে বোঝার চেষ্টা করেন বা বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। বোঝার চেষ্টা করেন। সাধারণ সত্য বা অভ্যাস বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। চেনার সহজ উপায় কি, মানে টাইমের মাধ্যমে কিভাবে চিনতে পারি, যেমন এখানে এভরিডে, ইউজুয়ালি, সামটাইমস, এই ধরনের ওয়ার্ড গুলো থাকে। কি ওয়ার্ড বললাম বলেন তো? এভরিডে, ইউজুয়ালি, সামটাইমস, এরকম কিছু ওয়ার্ড থাকে। পাস্ট সিম্পল টেন্স আমরা কিভাবে ব্যবহার করি বা বুঝবো কিভাবে? ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, এই ধরনের কিছু ওয়ার্ড থাকে। একটা কাজ হয়ে গেছে, তার ফল বা রিয়েকশন আর নেই। আই ড্রিঙ্ক টি, আমি চা খাই। আই ড্রাঙ্ক টি, আমি চা খেয়েছিলাম। ফিউচার সিম্পল টেন্স আমরা কিভাবে ব্যবহার করব বা বুঝবো কিভাবে? টুমরো, নেক্সট উইক, লেটার, আই উইল ড্রিঙ্ক টি। অর্থাৎ এই ধরনের কিছু পার্ট আমাদের এখানে থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? কাজ এখন চলছে, যেমন নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, আই এম ড্রিঙ্কিং টি নাও, আমি এখন চা খাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কাজ মাত্র শেষ হয়েছে, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি। এই যে ওয়ার্ডগুলো, এই যে টাইম ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো মূলত কোন পার্টস অফ স্পিচ বলেন তো? অ্যাডভার্ব। প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে অ্যাডভার্ব। তো এগুলো আমরা একটু চিনে রাখবো। আর এখানে যে 5টি টেন্স বলছি, এই 5টি টেন্সের ব্যবহার বা এই 5টি টেন্স দিয়ে বেশি করে যদি আপনারা ড্রিল প্র্যাকটিস করতে পারেন, তাহলে দ্রুত স্পোকেন ইংলিশটাকে কভার করতে পারবেন। প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল বা ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই 5টি টেন্স বেশি করে আমরা প্র্যাকটিস করব, বেশি করে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তাহলে শুধু অ্যাকশন ওয়ার্ড বা ভার্বের পরিবর্তনটা আপনারা একটু যদি লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন। স্পোকেন ইংলিশে পুরো গ্রামার বা রুলস মুখস্থ না করে শুধু দেখুন ভার্বটা কিভাবে পাল্টাচ্ছে। অর্থাৎ যাই, গো, গিয়েছিলাম, ওয়েন্ট, যাব, উইল গো, যাচ্ছি, অ্যাম গোয়িং, গিয়েছি, হ্যাভ গান। যাই, গো, গিয়েছিলাম, ওয়েন্ট, তাহলে এর আগে একটা আই লেখেন। আই গো, আমি যাই। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই উইল গো, আমি যাব। আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই হ্যাভ গান, আমি গিয়েছি। আই গো, আমি যাই। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই উইল গো, আমি যাব। আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আমি গিয়েছি। ওকে। এরপর দেখেন প্রশ্নটা আমরা কিভাবে করি। স্পোকেন ইংলিশে আমরা প্রচুর প্রশ্ন করি। প্রশ্ন করার জন্য বাক্যের শুরুতে সাহায্যকারী ভার্ব মানে শব্দের প্রয়োজন হয়, অক্সিলারি ভার্ব যেটাকে বলা হয়, এটা বসাতে হয়। সাধারণ বর্তমান
অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সকে যদি আপনি কোশ্চেন করতে চান প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে, তখন ডু বা ডাজ এর ব্যবহার করতে হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূলত ডাজ বসে, আদারওয়াইজ ডু। পাস্ট টেন্সের কোশ্চেনের জন্য ডিড এর ব্যবহার হয়, যে পার্সনই হোক ডিড। ফিউচারের জন্য উইল। আর কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাম ইজ আর। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ। দেখেন, ডু ইউ প্লে, তুমি কি খেলো? ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে? উইল ইউ প্লে, তুমি কি খেলবে? আর ইউ প্লেইং, তুমি কি খেলছো? হ্যাভ ইউ প্লেইড, তুমি কি খেলেছো? হ্যাভ ইউ প্লেইড, তুমি কি খেলেছো? সো এইভাবে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি কোশ্চেন কিভাবে করব। আবারও বলছি, কোশ্চেন করতে হয় হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব শুরুতে বসিয়ে। প্রেজেন্ট সিম্পল টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে ডু বা ডাজ এর ব্যবহার হয়। পাস্ট সিম্পল টেন্সে ডিড এর ব্যবহার হয়। ফিউচার ইনডিফিনিট টেন্সে উইল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হচ্ছে হ্যাভ হ্যাজ। কন্ট্রাকশনের ব্যবহার বোঝার চেষ্টা করুন। নেটিভ স্পিকাররা টেন্স ব্যবহারের সময় ছোট শব্দ, মানে শব্দ ছোট করে বলে। এটি কথা বলাকে দ্রুত স্মার্ট করে। যেমন আইল, আই উইল না বলে আইল। আম, আই অ্যাম না বলে অ্যাম। হিজ, হিজ, হি ইজ এরকম না বলে হিজ। ডোন্ট, ডু নট না বলে ডোন্ট। ডিডন্ট, ডিড নট না বলে ডিডন্ট এরকম। দেখেন এখানে আরেকটা কথা বলছে, ভুল হওয়ায় ভয় পাবেন না। প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমরা অনেক সময় প্রবলেম ফেস করি। যেমন আই হ্যাভ লস্ট মাই কি, আমি চাবি হারিয়েছি। কিন্তু আপনি যদি এখানে বলেন আই লস্ট মাই কি, আমি চাবি হারিয়েছিলাম, এটা কারেক্ট। শুরুতে পাস্ট ইনডিফিনিট দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়। মূলত এই কথাটার অর্থ কি বোঝেন? আমরা অনেকে এই জায়গাটা গুলিয়ে ফেলি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ প্লাস ভি3, এটা অতীতের একটা কাজ। পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভি2, এটাও অতীতের একটা কাজ। কিন্তু পার্থক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি কখন ব্যবহার করব? রিসেন্ট পাস্ট, অর্থাৎ রিসেন্টলি কোনো একটা কাজ কমপ্লিট হয়েছে, আমি এইমাত্র ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস জাস্ট নাও। এরকম ভাবে প্রেজেন্ট পারফেক্টের ব্যবহারটা করতে হয়। সে এইমাত্র স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল জাস্ট নাও। এরকম ভাবে প্রেজেন্ট পারফেক্টের ব্যবহারটা হয়। আর পাস্ট ইনডিফিনিটের বাংলা অর্থ হচ্ছে এই যে আই হ্যাভ লস্ট মাই কি, আমি চাবিটা হারিয়েছি। যদি রিসেন্টলি আপনি হারিয়ে থাকেন, কিছুক্ষণ আগে হারিয়ে থাকেন, তাহলে এটা বলতে পারেন। কিন্তু অনেক আগে কোনো একটা কিছু করেছিলেন, আই লস্ট মাই কি এর বাংলা অর্থ আমি চাবিটা হারিয়েছিলাম। মানে অনেকে প্রেজেন্ট পারফেক্টের সঠিক ব্যবহারটা জানে না। তো প্রাইমারি লেভেলে যদি এইটা আপনি নাও জানেন, মানে আপনি যদি নির্দিষ্টভাবে ইন্ডিকেট করতে না পারেন যেটা প্রেজেন্ট পারফেক্টে লিখবো না পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবো, এখানে প্রেজেন্ট পারফেক্ট স্কিপ করে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখলে সেই বাক্যগুলো ভুল না, সেগুলো কারেক্ট হিসাবে ধরা হয়। প্রেজেন্ট পারফেক্ট তারাই ব্যবহার করতে পারে যারা বেশি অ্যাডভান্স লেভেল, অথবা যারা টাইমটাকে পারফেক্টলি ইন্ডিকেট করতে পারে। এটা ব্যবহার করলে সেন্টেন্সগুলো আরো বেশি স্ট্যান্ডার্ড হয়। বাট প্রাইমারি লেভেলে যদি ব্যবহার করতে না পারেন, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার যদি ব্যবহার করেন, দ্যাট উইল বি অলসো কারেক্ট। এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন, আই স্পিক ইংলিশ। দেখেন, আমি ইংরেজি বলি। আই স্পোক ইংলিশ, আমি ইংরেজি বলেছিলাম। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই এম স্পিকিং ইংলিশ, আমি ইংরেজি বলছি। আই হ্যাভ স্পোকেন ইংলিশ, আমি ইংরেজি বলেছি। সাবজেক্ট আই, অবজেক্ট ইংলিশ। পরিবর্তনটা কোথায়? ভার্বে। কোথাও স্পিক, কোথাও স্পোক, কোথাও উইল স্পিক, কোথাও অ্যাম স্পিকিং, কোথাও হ্যাভ স্পোকেন। সো এইভাবে আপনারা এটা প্র্যাকটিস করবেন। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। এই প্র্যাকটিসটা খুবই দরকার। আমরা অনেকে মনে করি কি যে জাস্ট স্ট্রাকচার শিখলে হয়ে যাবে, না। আর প্র্যাকটিসের জন্য সব থেকে বেশি যেটা দরকার ভার্ব। যেমন ড্রাইভ, ড্রাইভ মানে চালানো। এর তিনটা ফর্ম আছে, ড্রাইভ, ড্রোপ, ড্রিভেন। ড্রাইভ, ড্রোপ, ড্রিভেন। আই ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাই। আই ড্রোভ এ কার, আমি একটি গাড়ি চালিয়েছিলাম। আই উইল ড্রাইভ আ কার, আমি একটি গাড়ি চালাবো। আই এম ড্রাইভিং আ কার, আমি একটি গাড়ি চালাইতেছি বা চালাচ্ছি। আই হ্যাভ ড্রিভেন এ কার, আমি একটি গাড়ি চালিয়েছি। আই হ্যাভ ড্রিভেন এ কার, আমি একটি গাড়ি চালিয়েছি। আই সেন্ড মানি, আমি টাকা পাঠাই। আই সেন্ট মানি, আমি টাকা পাঠিয়েছিলাম। আই উইল সেন্ড মানি, আমি টাকা পাঠাবো। আই এম সেন্ডিং মানি,
আমি টাকা পাঠাইতেছি বা পাঠাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ সেন্ট মানি, আমি টাকা পাঠিয়েছি। আই মেক টি, আমি চা তৈরি করি। আই মেক টি, আমি চা তৈরি করেছিলাম। আই উইল মেক টি, আমি চা তৈরি করব। আই হ্যাভ মেক টি, আমি চা তৈরি করেছি, করেছি। রিসেন্ট পাস্ট যদি থাকে, আই ক্লিন দ্য রুম, আমি রুমটা পরিষ্কার করি। আই ক্লিন দ্য রুম, আমি রুমটা পরিষ্কার করেছিলাম। আই উইল ক্লিন দ্য রুম, আমি রুমটা পরিষ্কার করব। আই এম ক্লিনিং দ্য রুম, আমি রুমটা পরিষ্কার করছি বা করিতেছি। আই হ্যাভ ক্লিন দ্য রুম, আমি রুমটা পরিষ্কার করেছি। আই টেক ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করি। আই টুক ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করেছিলাম। আই উইল টেক ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করব। আই এম টেকিং ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করতেছি। আই হ্যাভ টেকেন ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করেছি। সো আইল, আম, আভ, আভ, নট আই হ্যাভ, আভ, 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 আম, আম, আইল, আইল, আইল। ওকে। সাবজেক্ট যদি হি অথবা শি হয়, বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু ডাজের ব্যবহার হয়। আর মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়। এখানে সবকিছু দেওয়া আছে, বোঝার চেষ্টা করেন। ইংরেজিতে কথা বলার সময় হি, শি, ইট, রহিম, করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহারের সময় আমরা সবচেয়ে বেশি ভুল করি, বিশেষ করে এস বা ইএস যোগ করা, ইজ এবং হ্যাজের ব্যবহার নিয়ে জিহ্বা আটকে যায়। সো এটার উপর আমাদের ড্রিল প্র্যাকটিস করতে হবে। হি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে। হি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল। হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। হি হ্যাজ প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছে। শি গোজ টু অফিস, সে অফিসে যায়। শি ওয়েন্ট টু অফিস, সে অফিসে গিয়েছিল। শি উইল গো টু অফিস, সে অফিসে যাবে। শি ইজ গোয়িং টু অফিস, সে অফিসে যাচ্ছে। শি হ্যাজ গান টু অফিস, সে অফিসে গিয়েছে। মাদার কুকস ফুড, মা খাবার রান্না করে। মাদার কুকড ফুড, মা খাবার রান্না করেছিল। মাদার উইল কুক ফুড, মা খাবার রান্না করবে। মাদার ইজ কুকিং ফুড, মা খাবার রান্না করছে বা করিতেছে। মাদার হ্যাজ কুকড ফুড, মা খাবার রান্না করেছে, মা খাবার রান্না করেছে। ওকে। হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। হি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। হি উইল রাইট আ লেটার, সে একটা চিঠি লিখবে। হি ইজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখছে। হি হ্যাজ রিটেন আ লেটার, সে একটা চিঠি লিখেছে। ইট রেইনস হেয়ার, আজ এখানে বৃষ্টি হয়। ইট রেইনড হেয়ার, এখানে বৃষ্টি হয়েছিল। ইট উইল রেইন হেয়ার, ইটস রেইনিং হেয়ার, ইট হ্যাজ রেইনড হেয়ার। এখানে একটা বিষয় আছে, হি ইজ এবং হি হ্যাজ যখন কন্ট্রাস্টে ব্যবহার করা হয় তখন আমরা বুঝতে পারি না কোনটা ইজ আর কোনটা হ্যাজ। কিভাবে বুঝবো? পরের ভার্বটা দেখে। যেমন হিস, হিস প্লেইং, এটা কন্টিনিউয়াস। হিস প্লেইড মানে হি হ্যাজ প্লেইড, এটা পারফেক্ট। এটা আমরা বোঝার চেষ্টা করব। ওকে। সো আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্স গুলো করতে পারি প্রতিটা টেন্স দিয়ে? হি ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড, সে বোঝে না। হি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, সে বোঝেনি। হি ওন্ট আন্ডারস্ট্যান্ড, সে বুঝবে না। হি ইজন্ট আন্ডারস্ট্যান্ডিং, সে বুঝছে না, বুঝিতেছে না। হি হ্যাজেন্ট আন্ডারস্টুড, সে বোঝেনি। প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ কিন্তু সেম। এটা আমরা কখন কোনটা ব্যবহার করব? টাইম বুঝে। বিষয়টা কেমন জানেন? আমি একটু বোঝাই বলি। মনে করেন আমি যদি বলি হি ইটস রাইস, সে ভাত খায়। সরি, আমি বলছি প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট। দেখেন, হি এট রাইস এর বাংলা অর্থ হচ্ছে সে ভাত খেয়েছিল, সে ভাত খেয়েছিল। আর আমি যদি বলি হি হ্যাজ ইটেন রাইস এর বাংলা অর্থ হচ্ছে সে ভাত খেয়েছে। হি এট রাইস মানে সে ভাত খেয়েছিল। হি হ্যাজ ইটেন রাইস মানে সে ভাত খেয়েছে, সে ভাত খেয়েছে। এই দুটো সেন্টেন্সের পার্থক্য আছে, এটা হচ্ছে রিসেন্ট পাস্ট আর এটা হচ্ছে অনেক আগে হয়েছিল। বাট যখন আপনি দুইটা নেগেটিভ করবেন, নেগেটিভের বাংলা অর্থ সেম। যেমন এটা নেগেটিভ হচ্ছে হি ডিডন্ট ইট রাইস। ডিড এর ব্যবহার হয় নেগেটিভের ক্ষেত্রে, মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসে। হি ডিডন্ট ইট রাইস, অর্থাৎ সে ভাত খায়নি, সে ভাত খায়নি। আর এটার ইংলিশ হচ্ছে হি হ্যাজন্ট হ্যাজন্ট ইটেন রাইস।
এর বাংলা হচ্ছে সে ভাত খায়নি। হি ডিডন্ট ইট রাইস এর বাংলা যেটা, হি হ্যাজন্ট ইটেন রাইস এর বাংলা সেটা। মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তো বাংলায় পার্থক্য আছে, আমরা এটা বুঝতে পেরেছি যে সে খেয়েছিল, আর হি হ্যাজ ইটেন মানে সে খেয়েছে। কিন্তু যখন আমি দুটো বাক্যে নেগেটিভ করছি, হি ডিডন্ট ইট সে খায়নি, হি হ্যাজন্ট ইটেন সে খায়নি, সেম মিনিং দেয়। ঠিক আছে। বাট আমরা যখন প্র্যাকটিক্যালি ইউজ করব আমাদের কনভারসেশন বা প্রেজেন্টেশনে, এটা আমাদের মতো করে টাইম বুঝে আমরা ইউজ করতে পারবো। আমার যদি মনে হয় আমি একটা নেগেটিভ সেন্টেন্স করতেছি, সেটা রিসেন্ট পাস্টের, তাহলে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে করলাম। যদি মনে হয় যে না এটা অনেক আগের পাস্টের কথা, পাস্ট ইনডিফিনিট দিয়ে করলাম। এটা ইট উইল ডিপেন্ড অন ইউ। ওকে। তাহলে শি ডাজেন্ট কাম হেয়ার সেখানে আসে না, শি ডিডন্ট কাম হেয়ার সেখানে আসেনি, শি ওন্ট কাম হেয়ার সেখানে আসবে না, শি ইজন্ট কামিং হেয়ার সেখানে আসছে না, শি হ্যাজেন্ট কাম হেয়ার সেখানে আসেনি। হি ডাজেন্ট বাই ইট সেটা কেনে না, হি ডিডন্ট বাই ইট সেটা কেনেনি, হি ওন্ট বাই ইট সেটা কিনবে না, হি ইজন্ট বাইং ইট সেটা কিনছে না, হি হ্যাজেন্ট বট ইট সেটা কেনেনি। ওকে। সো এইভাবে এটা হয়। ইট ডাজেন্ট ওয়ার্ক এটা কাজ করে না, ইট ডিডন্ট ওয়ার্ক এটা কাজ করেনি, ইট ওন্ট ওয়ার্ক এটা কাজ করবে না, ইট ইজন্ট ওয়ার্কিং এটা কাজ করছে না, ইট হ্যাজেন্ট ওয়ার্ক এটা কাজ করেনি। শি ডাজেন্ট কল মি সে আমাকে ডাকে না, শি ডিডন্ট কল মি সে আমাকে ডাকেনি, শি ওন্ট কল মি সে আমাকে ডাকবে না, শি ইজন্ট কলিং মি সে আমাকে ডাকছে না, শি হ্যাজেন্ট কল্ড মি সে আমাকে ডাকেনি। তাহলে ডাজন্ট, ডিডন্ট, ওন্ট, ইজন্ট, হ্যাজেন্ট। হ্যাঁ, আমরা ওয়ার্ড গুলো বোঝার চেষ্টা করব। ওকে। সো তাহলে প্রেজেন্ট টেন্সে ডু বা ডাস, পাস্ট টেন্সে ডিড, ফিউচারে উইল, কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর, পারফেক্টে হ্যাভ হ্যাজ। কোশ্চেনের ক্ষেত্রে কি হবে? ডু ইউ রিড বুকস তুমি কি বই পড়ো? যদি এখানে ইউ এর পরিবর্তে হি থাকতো তখন তো ডাজ হি রিড বুকস। ওকে। আর ডু বা ডাজ ব্যবহার করলে কিন্তু আর ভার্বের সাথে এস বা ইএস থাকে না। ডিড ইউ রিড দ্য বুক তুমি কি বইটি পড়েছিলে? উইল ইউ রিড দ্য বুক তুমি কি বইটি পড়বে? আর ইউ রিডিং নাও তুমি কি এখন পড়ছো? হ্যাভ ইউ রিড দ্য বুক তুমি কি বইটি পড়েছো? হ্যাভ ইউ রেড দ্য বুক তুমি কি বইটি পড়েছো? ডু ইউ স্লিপ আর্লি তুমি কি দ্রুত ঘুমাও? এই ড্রিলটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। ওকে। ডিড ইউ স্লিপ ওয়েল তুমি কি ভালোভাবে ঘুমিয়েছিলে? উইল ইউ স্লিপ নাও তুমি কি এখন ঘুমাবে? আর ইউ স্লিপিং তুমি কি এখন ঘুমাইতেছো? হ্যাভ ইউ স্লেপ্ট তুমি কি ঘুমিয়েছো? হ্যাভ ইউ স্লেপ্ট এর বাংলা কি? তুমি কি ঘুমিয়েছো? ডু ইউ পে দ্য বিল তুমি কি বিলটা পরিশোধ করো? ডিড ইউ পে দ্য বিল তুমি কি বিলটা পরিশোধ করেছিলে? উইল ইউ পে দ্য বিল তুমি কি বিলটা পরিশোধ করবে? আর ইউ পেইং দ্য বিল হ্যাভ ইউ পেইড দ্য বিল তুমি কি বিলটা পরিশোধ করেছো? ডু ইউ ওয়্যার আ মাস্ক তুমি কি মাস্ক পরো? ডিড ইউ ওয়্যার আ মাস্ক তুমি কি মাস্ক পরেছিলে? উইল ইউ ওয়্যার আ মাস্ক তুমি কি মাস্ক পরবে? সো এইভাবে আপনারা এটা করতে পারবেন। বোঝার চেষ্টা করেন। ডু ইউ রিড তুমি কি পড়ো? এর আগে যদি আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করেন তাহলে সেটাকে ইনফরমেটিভ কোশ্চেন বলে। দেখেন এখানে বলছে অ্যাডভান্স টিপস ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত কোশ্চেন যুক্ত করা। মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন মূলত দুই ভাবে হয়। একটাকে বলা হয় মেইনলি দুই ভাবে, একটাকে বলা ইয়েস নো কোশ্চেন, একটাকে বলা ডাব্লিউএইচ কোশ্চেন। হেল্পিং বা অক্সিলারি ভার্ব এই যে ডু ডাজ ডিড উইল এগুলো দিয়ে যে কোশ্চেনটা হয় সেটাকে ইয়েস নো কোশ্চেন বলে। মানে এর উত্তরটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়। বলছি ডু ইউ রিড, ইয়েস আর নো, ইয়েস আই ডিড, এরকম। আর তার আগে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করেন তাহলে সেটাকে ইনফরমেটিভ কোশ্চেন বলে, অর্থাৎ সেখানে একটা ইনফরমেশন দিতে হয়। যেমন হোয়াট ডু ইউ রিড তুমি কি পড়ো? ওয়েন ডু ইউ রিড তুমি কখন পড়ো? ওয়াই ডু ইউ রিড তুমি কেন পড়ো? ডিড ইউ পে তুমি কি দিয়েছিলে? হাউ মাচ ডিড ইউ পে তুমি কত টাকা দিয়েছিলে? সো এইভাবে আপনি ডাব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহার করতে পারেন অক্সিলারি ভার্বের আগে। জাস্ট কঠিন কোনো কিছুই না। দেখেন, হোয়াট ডু ইউ ইট তুমি কি খাও? হোয়াট ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে? হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে? হোয়াট আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ বা খাইতেছো? হোয়াট হ্যাভ ইউ ইটেন তুমি কি খেয়েছো? ওয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো? ওয়ার ডিড ইউ লিভ তুমি কোথায় থাকতে বা তুমি কোথায় ছিলে, এরকম। ওয়ার উইল ইউ লিভ তুমি কোথায় থাকবে? ওয়ার আর ইউ লিভিং তুমি কোথায় থাকছো? ওয়ার হ্যাভ ইউ লিভড তুমি কোথায় থেকেছো?
ওয়েন ডু ইউ স্টার্ট, তুমি কখন শুরু করো। ওয়েন ডিড ইউ স্টার্ট, তুমি কখন শুরু করেছিলে। ওয়েন উইল ইউ স্টার্ট, তুমি কখন শুরু করবে। ওয়েন আর ইউ স্টার্টিং, তুমি কখন শুরু করছো। ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শেখো। ওয়াই ডিড ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখেছিলে। ওয়াই উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখবে। ওয়াই আর ইউ লার্নিং ইংলিশ, মানে আমি যদি বলি জাস্ট আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখছো বা শিখিতেছো। ওয়াই আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখছো। হোয়াই হ্যাভ ইউ লার্নড ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখেছো। হাউ ডু ইউ গো টু অফিস, তুমি কিভাবে অফিসে যাও। হাউ ডিড ইউ গো টু অফিস, এখানে প্রত্যেকটা ডাবল ইউ এই ওয়ার্ড দিয়ে করা। তুমি কিভাবে অফিসে গিয়েছিলে। হাউ উইল ইউ গো টু অফিস, তুমি কিভাবে অফিসে যাবে। হাউ আর ইউ গোয়িং টু অফিস, কিভাবে অফিসে যাচ্ছ। হাউ হ্যাভ ইউ গন টু অফিস, তুমি কিভাবে অফিসে গিয়েছো। হ্যাঁ, এখানে হু বা হুম, উইথ হুম, এগুলোর ব্যবহার করেও আমরা এরকম সেন্টেন্স করতে পারি। তাহলে বিষয়গুলো খুবই সিম্পল। জাস্ট দেখেন, প্রেজেন্ট টেন্সে কি হচ্ছে, পাস্ট টেন্সে কি হচ্ছে, ফিউচার টেন্সে কি হচ্ছে, আপনার পার্থক্যটা বুঝতে হবে, আর কিছুই না। তাহলে আমরা যেটা দেখলাম, টেন্সের ব্যবহারটা আমরা করব, এবং মেইনলি স্পোকেন ইংলিশের জন্য জাস্ট পাঁচটা টেন্সের উপর বেশি করে আমরা ফোকাস করব। এই পাঁচটি টেন্স কি কি, সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট। এই পাঁচটা সেন্টেন্সের ভিতরে আমরা প্র্যাকটিসটা রাখবো, এবং শুধু সেন্টেন্স তৈরি করব না, সেন্টেন্সগুলোকে নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ করার চেষ্টা করব। নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ করলে কি হবে, আমরা প্রত্যেকটা বিষয়কে দ্রুত কাভার করতে পারবো, দ্রুত ডেভেলপ করতে পারবো। হ্যাঁ, একটা ভালো জায়গায় আমরা আসতে পারবো। সো এই হচ্ছে 1 নম্বর বিষয়। আপনারা এই যে যতটুকু আমি যা দিলাম, এই প্র্যাকটিসটা আপনারা করবেন। এর পাশাপাশি আমি আজকে টেন্সের উপর অনেক ক্লাস আছে, অনেক কিছু শেখানোর আছে, বোঝানোর আছে। আজ যতটুকু দেখালাম, যে পাঁচটা টেন্সের ব্যবহার দেখালাম, এই পাঁচটি টেন্স আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। এইটার পর এইটার সাথে আমি আরেকটা বিষয় আপনাদেরকে করাবো, সেটি হচ্ছে স্পিকিং, রিয়েল লাইফ স্পিকিং প্র্যাকটিস। এটা আপনারা কিভাবে করবেন, এখানে প্রতিদিন অল্প অল্প টাস্ক দিব। আপনি 10 থেকে 15 মিনিট সময় দিয়ে আমার এই স্পিকিং এর টাস্ক গুলো আপনারা একটু কমপ্লিট করার চেষ্টা করবেন। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? এতক্ষণ যে বিষয়গুলো বললাম, যা যা দেখালাম, এই এইটা এতক্ষণ যা যা দেখালাম, যে বিষয়গুলো বললাম, এগুলো আপনারা নিজেদের মতো করে একটু প্র্যাকটিস করে ফেলবেন। আমি পিডিএফ ফাইল রেকর্ড ক্লাস দিলে প্র্যাকটিস করে ফেলবেন। আর আরেকটা কথা বলে রাখি, এগুলোর প্র্যাকটিসটা মূলত আপনারা যারা আমার লেখা বইটা নিয়েছেন, ওইটা থেকে যদি টেন্সের প্র্যাকটিসটা করেন, তাহলে অথেন্টিক সবকিছু পাবেন ওই আমার বইটার ভিতরে। কারণ আমি এখানে দেখালাম যে মেইন এই কয়টা টেন্সের প্র্যাকটিস করতে হয়, বাট আমার বইটা পড়া থাকলে টেন্স নিয়ে একদম মানে ফুল কনফিউশনটা আপনার দূর হয়ে যাবে। কারণ এই বইটাতে আরো সুন্দরভাবে আমার এটা অর্গানাইজ করে দাও। আমি এই বইটা থেকে শুরুতে দেখাতে চাইছিলাম, দেখেন আমি একটু বলি তারপরেও। এখানে দেখেন, প্রত্যেকটা টেন্স এইভাবে আমার বইটাতে টেবল আকারে সাজানো আছে। দেখেন বলছে সিম্পল টেন্সের গঠন, স্টেপ 1 অ্যাফার্মেটিভ, স্টার্টার, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, যেন এক্সটেনশন। যেমন আই রাইট আ লেটার, এর বাংলা অর্থ কি, আমি একটা চিঠি লিখি। আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। উই সিং আ সং, আমরা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা গান গাইবো। মানে সাবজেক্ট উই, অবজেক্ট এ সং। কথার কালের বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কিন্তু মূলত এই ভার্বের ফর্মে হয়। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। হি নোজ হিম, সে তাকে চেনে। হি নিউ হিম, সে তাকে চিনতো। হি উইল নো হিম, সে তাকে চিনবে। শি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। তো এখানে সেন্টেন্স দেওয়া আছে, কিভাবে সেগুলোকে নেগেটিভ করবেন, ডু নট, ডাজ নট, ডিড নট, উইল নট এর ব্যবহার করে, সেটাও দেওয়া আছে। এরপর কিভাবে আপনি ইন্টারোগেটিভ করবেন, সেটাও দেওয়া আছে। ডু আই রাইট আ লেটার, আমি কি একটা চিঠি লিখি। ডাজ হি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লেখে। ডিড আই সিং আ সং, আমি কি গানটা গেয়েছিলাম। ডিড উই ওয়াচ টিভি, আমরা কি টিভি দেখেছিলাম। উইল আই
উইল আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলবো। উইল ইউ ড্রাইভ আ কার, তুমি কি গাড়ি চালাবে। মানে যে সাবজেক্ট নেবেন, যে ডাবল ইউএস ওয়ার্ড নেবেন, সেইভাবে সেন্টেন্স হয়। ইভেন কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেটাও আমার এই বইটাতে সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে দেওয়া আছে। কিভাবে তার আগে ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করবেন এবং কোশ্চেন তৈরি করবেন ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটাও দেওয়া আছে। আর কন্টিনিউয়াস বা পারফেক্ট টেন্স গুলোকেও এভাবে আলাদা আলাদা টেবল বা সকের মাধ্যমে দেওয়া। দেখেন, আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছিলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো, এটা ফিউচার কন্টিনিউয়াস। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি বা খেলিতেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। উই ওয়ার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলিতেছিলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস। উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো, এটা ফিউচার কন্টিনিউয়াস। তো যাই হোক, এইভাবে প্রচুর সেন্টেন্স দেওয়া আছে এবং ওয়েল অর্গানাইজড ওয়েতে প্রত্যেকটা বিষয় সাজানো আছে। নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ, সবকিছুই। সো এটা আপনারা প্র্যাকটিস করবেন। এই যে পারফেক্ট টেন্স গুলোকেও, মানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টকে এক জায়গায় করে এটা দেওয়া। সো এটা প্র্যাকটিস করলে দেখবেন বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমার এই বইটাতে টেন্সের চ্যাপ্টার অনেক সুন্দরভাবে আলোচনা করা আছে, ডিসকাস করা আছে। প্রত্যেকে যদি এটা একটু ভালোভাবে দেখেন, কারণ এইটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজের ভিত্তি, অরিজিন বা ফাউন্ডেশন। এইখান থেকে আপনাকে কিন্তু কথা বলা, স্পোকেন ইংলিশটা শুরু করতে হবে, যেটা আমি এখন একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে একটু দেখাবো। প্রত্যেকে একটু এই জায়গাটাতে মনোযোগ দেন, খুব ভালোভাবে দেখেন, বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন, ভালোভাবে বুঝবেন কিন্তু। আই এম রিকোয়েস্টিং টু ইউ অল। আচ্ছা, এখান থেকে দেখেন এটা। আরে সমস্যা। দেখেন, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন কিভাবে আপনারা সার্টেন একটা টপিকের উপর ইংলিশে স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন। যখন আপনি মানে নিজের সম্পর্কে কোনো কিছু বর্ণনা করতে যাবেন বা বর্ণনা করতে চাইবেন ইংলিশে, তো এটা কিভাবে করবেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, একটু ভালোভাবে ফোকাস করেন। এখানে লেখাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ফন্ট। যাই হোক, এই জায়গাটাতে একটু ফোকাস করেন প্রত্যেকে। আই এম রিকোয়েস্টিং টু ইউ অল। দেখেন, যখন একটা সার্টেইন টপিকের উপর আপনি প্রেজেন্টেশন দিবেন, সবার আগে যে প্রেজেন্টেশনটা আমাদের দিতে হয় সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ ইন্ট্রোডিউস ইউর সেলফ। আপনি যখন নিজের সম্পর্কে কথা বলবেন, এখানে আমরা অনেকেই গ্রামেটিক্যাল বিভিন্ন মিস্টেক করে থাকি। এই মিস্টেকটা আপনারা কেউ করবেন না। তার জন্য এখানে যে ফ্রেমটা দেওয়া আছে, এটা মেনটেন করে আপনি নিজের মতো করে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। দেখেন এখানে কি বলছে, হ্যালো এভরিওয়ান, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর গিভিং মি দিস ওয়ান্ডারফুল অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। কমপ্লিটলি মুখস্থ করে ফেলবেন। থ্যাংক ইউ ফর গিভিং, মনে রাখবেন ফর, অর্থাৎ এরকম প্রিপোজিশন রিলেটেড ওয়ার্ডের পর যদি ভার্ব রিলেটেড ওয়ার্ড থাকে, তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। ফর গিভ হয় না, অনেকে ফর গিভ বলে ফেলে। ফর গিভিং, হ্যাঁ, মি দিস ওয়ান্ডারফুল অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। হ্যাঁ, মাই নেম ইজ, এখানে আপনার নামটা আপনি মেনশন করলেন, বাট ইউ ক্যান সিম্পলি কল মি, আপনার নিক নেমটাকে আপনি মেনশন করতে পারেন। আই এম অরিজিনালি ফ্রম, আপনি যে জায়গা থেকে বেড়ে উঠছেন সেখানে যা আপনার হোম টাউনের নাম মেনশন করেন। হুইচ ইজ ফেমাস ফর, ওই হোম টাউন সম্পর্কে আরেকটু ইনফরমেশন দেন। তাহলে কি হবে, আপনার প্রেজেন্টেশনটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে। ওকে, বাট কারেন্টলি আই এম রিসাইডিং ইন ড্যাশ ফর মাই ড্যাশ, অর্থাৎ আমি এই জায়গায় বসবাস করছি আমার পড়াশোনার জন্য বা কোনো একটা কাজ। অ্যাট প্রেজেন্ট
আই এম আ ড্যাশ, অর্থাৎ আপনি একজন স্টুডেন্ট অর জব হোল্ডার অর জব সিকার, সেটা আপনি আপনার মতো করে মেনশন করলেন। দেন অ্যাট ড্যাশ, অর্থাৎ আপনার কোম্পানির নামটা আপনি মেনশন করলেন বা আপনার ইনস্টিটিউশনের নামটা, যে জায়গাটাতে আপনি পড়াশোনা করেন, যে জায়গাটাতে আপনি কাজ করেন, সেই প্রতিষ্ঠানের নামের আগে অ্যাট প্রেপোজিশন ইউজ করবেন, এটি অ্যাট, অলওয়েজ মনে রাখবেন এটা। দেন ওয়েন আই হ্যাভ বিন লার্নিং, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেখানে আমি ওয়েন আই হ্যাভ বিন লার্নিং অ্যান্ড গ্রোয়িং ফর দ্য পাস্ট ড্যাশ ইয়ার্স, অর্থাৎ পাস্ট 4 ইয়ার্স, 3 ইয়ার্স, মানে আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো কাজ হচ্ছে বা চলছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার হয়। আই এম ভেরি এনথুজিয়াস্টিক, মানে হচ্ছে আগ্রহী, পার্সন হু লাভস টু লার্ন নিউ থিংস ওয়েন আই এম নট বিজি উইথ মাই ডেইলি রুটিন, মানে যখন আমি আমার প্রতিদিনের কাজ নিয়ে ব্যস্ত থাকি না, আই লাভ টু স্পেন্ড মাই টাইম হবি ওয়ান অ্যান্ড হবি টু, মানে এখানে আপনি আপনার যে প্রিয় কাজটা কি, আপনার অবসর টাইমে আপনি কি করতে পছন্দ করেন সেটা মেনশন করলেন। আই স্ট্রংলি বিলিভ দিস হবিস হেল্প মি টু স্টে রিল্যাক্সড অ্যান্ড ফোকাস। ইন দ্য ফিউচার আই অ্যাসপায়ার টু বিকাম আ ড্যাশ, আপনি যে কোনো একটা ড্রিম বা গোলকে মেনশন করেন, অ্যান্ড মেক আ পজিটিভ ইম্প্যাক্ট অন সোসাইটি। ইটস আ রিয়েলি গ্রেট প্লেজার টু বি হিয়ার উইথ অল অফ ইউ টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং, লিসেন ফর লিসনিং। সো এখানে যেটা দেওয়া আছে, পারফেক্ট একটা প্রেজেন্টেশন অ্যাবাউট ইউর সেলফ, এটা আপনারা আপনাদের মতো করে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন এবং সেখানে আপনার ইনফরমেশন গুলো ইউজ করবেন। যেমন এখানে কমপ্লিট স্পিচটা দেওয়া আছে, দেখেন কি বলছে, নিচে একটি বাস্তব এবং দীর্ঘ স্পিচের উদাহরণ দেওয়া হলো। খুবই ভালোভাবে দেখেন এবং প্রোনাউন্সিয়েশনের দিকে খেয়াল করেন। Try to focus on your pronunciation when you're going to give a perfect presentation in English. Hello, everyone. First of all, thank you for giving me this wonderful opportunity to introduce myself. My name is Rakib Hassan, but you can simply call me Rakib. Rakib. I'm originally from Khulna, which is famous for the beautiful Sundarbans. But currently, I am residing in Dhaka for my higher studies. At present, I am an undergraduate student in the Department of Economics at Dhaka University. So before institution, college, university, try to put at as a preposition. Where I have been learning and growing for the past 2 years. I am a very enthusiastic person who loves to learn new things and interact with people from diverse backgrounds. When I am not busy with my academic routine, যখন আমি আমার একাডেমিক রুটিনের সাথে ব্যস্ত থাকি না, I love to spend my time reading historical fictions and playing cricket with my local team. I strongly believe that these hobbies help me to stay relaxed and physically active. In the future, I aspire to become an economic researcher and make a positive impact on the policy making of our country. It's really a great pleasure to be here with all of you today. Thank you so much for listening. আপনারা যদি পারেন এটা একটা স্ক্রিনশট দেন এই স্পিচটা, এখানে একজনের একটা ইনফরমেশন দেওয়া আছে, আপনারা প্রত্যেকে আপনাদের ইনফরমেশন দিয়ে মাইসেলফ এর উপর একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, খাতায় স্ক্রিপ্ট লিখবেন এবং আয়নার সামনে মোবাইলের ক্যামেরা অন করে না দেখে বলার চেষ্টা করবেন। এই কাজটা আপনারা প্রত্যেকে করবেন। আমার মেইন টপিকের পাশাপাশি এইটা আপনাদের করতে হবে, ঠিক আছে? আর এই প্রেজেন্টেশন আর অ্যাবাউট ইয়োর সেলফ, এটা আমার বইয়ের 36 নাম্বার চ্যাপ্টারে আছে। কিভাবে আপনারা নিজের সম্পর্কে প্রেজেন্টেশন দিবেন, চ্যাপ্টার 35 বা 36 আপনারা বইয়ের ভিতরেও পাবেন। তো যাই হোক, এটা এই দুইটা কাজ আপনারা করবেন। নতুন করে যারা বইটা অর্ডার করতে চান বা নিতে চান, হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানায়। আহ, আগামীকাল থেকে আবার বইয়ের ডেলিভারি হবে। আর যে কাজগুলো দিব, যে টাস্ক গুলো দিব, এটা আগে আপনারা একটু নিজেদের মতো করে কমপ্লিট করার চেষ্টা করেন। এগুলো করলে আপনাদের জন্য আমি আলাদা কনভারসেশন গ্রুপ করে সেখানে আমি প্র্যাকটিস করাবো। বাট স্পিকিং করতে গেলে শুরুটা এখান থেকে করতে হবে। এই জায়গাগুলো যদি আপনি ভালোভাবে কাভার করতে না পারেন, প্র্যাকটিস করতে না পারেন, ডেভেলপ করতে না পারেন, আপনার মনে হতে পারে যে আপনি কেবল যে টেন্স গুলো দেখালেন এই সব টেন্স আমি জানি, অর্থ বুঝি, ফাংশন বুঝি, টাইমিং বুঝি। দেখেন, এটা আপনার বুঝলে হবে না, এটা কি করতে হবে, আপনার যেন ঠোঁটস্থ থাকে, ঠোঁটের উপর থাকে। আপনি বাংলায় ভাবার সাথে সাথেই যেন ইংলিশে
কথাগুলোকে বলতে পারেন সেভাবে আপনাকে কভার করতে হবে, সেভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটা না করলে আপনি পারবেন না। সো এই জন্যই আমি এই কথাগুলো বারবার বলছি, নিজেরা একটু দেখেন, প্র্যাকটিস করেন, চর্চা করেন। মানে বাংলায় একটা কথা ভাবলে যেন আমি ইনস্ট্যান্টলি সেটাকে ইংলিশে ডেলিভার করতে পারি। এর জন্যই মেইনলি এই এই টেন্সগুলো বেশি ব্যবহৃত হয়, যেগুলো এখানে আমি বললাম। তিনটা ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্টের পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এগুলো আপনারা নিজেরা একটু দেখেন, বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই। আর পরবর্তী ক্লাস আমি বলে রাখি এখানে আগামী পরশুদিন অনুষ্ঠিত হবে। প্রত্যেকে টাইমলি জয়েন করবেন রাত 10টায় আগামী পরশুদিন। এখান থেকে স্পোকেনের সেশন গুলো আপনারা শুরু করেন, আমি রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল দ্রুত দিয়ে দিব। যদি আপনারা রেগুলার প্র্যাকটিস করতে পারেন, শুরু করেন, আপনি খুব কম সময়ের ভিতর ডেভেলপমেন্ট পাবেন। ওকে।